লাইক আমার টিকটকার শব্দটা একদমই পছন্দ না। গিয়ে বলতেছে আমাকে রাকিবকে লাগবেই, এখনই লাগবে, রাকিবকে যদি না দাও তাহলে আমি সুইসাইড করব। ইভেন আমাকে বলা হয়েছে আমাকে বাসা থেকে উঠাই নিয়ে যেতে পারে। এটা হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। সো আজকে তো বেশ ফিটফাট হয়ে এসেছো, রূপের রহস্য কি? আমার কোনো রূপের রহস্য নাই। ফেয়ার অ্যান্ড লাভলি, Fair handsome. ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। সো বেশি ফর্মাল কোশ্চেনে চলে গেলাম। সো বর্তমান কাজের অবস্থা মানে সিচুয়েশন কি? এখন যদি একটু রমজান মাস, একটু ব্যস্ততা। একটু ব্যস্ততা। সো কি টাইপের কাজ, মানে ইউটিউব নিয়ে কি ব্যস্ত নাকি তার পাশাপাশি না, আর কোনো টোটালি কাজ ইউটিউব, আছে? টোটালি ইউটিউব। টোটালি ইউটিউব। অলরাইট। সো রাকিব, তোমার যে ইউটিউব জার্নিটা, তোমার তো অনেক কয় বছর হলো তোমার ইউটিউব জার্নির? অলমোস্ট 4 years. অলমোস্ট 4 ইয়ার্স, দ্যাটস আ ভেরি হিউজ ইয়ার কিন্তু। সো রাকিব, এই যে ইউটিউব জার্নিটা তোমার স্টার্টিং কিন্তু আমরা যতটুকু জানি যে স্টান্স দিয়ে, রাইট? সাইকেল স্টান্স, বাইক স্টান্স। সো তুমি হঠাৎ করে স্টান্স থেকে একদমই একটা ডিফারেন্ট লেভেলে চলে গেলা, উইচ ইজ লাইক তুমি এখন একটা ব্লগিং টাইপ করছো বা নাটক টাইপ করছো, ডান্সিং করছো। এইটা আসার রিজনটা কি? আচ্ছা, তো শুরুতে আমি যখন শুরু করি ইউটিউবিং, সো আমি ফার্স্ট আমার কন্টেন্ট ছিল বাইক রিলেটেড, বাইক বা সাইকেল। সো আমি স্টান্ট করতাম, সেটা শেয়ার করতাম, লাইক কীভাবে রোলিং স্টপে মারে, কীভাবে উইলি মারে। সো একটা সময় আমি স্টান্ট থেকে টোটালি ডিফারেন্ট দূরে চলে আসি। এর প্রধান যে কারণ সেটা হচ্ছে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। সো বাইক অ্যাক্সিডেন্ট আমার হিউজ পরিমাণে বডিতে প্রবলেম হয়। আমার হাতের এই যে এতটুকু একদম অ্যাক্সিডেন্ট, এতটুকু পুরো চামড়া উঠে যায়, তা বডিতে আর অনেক জায়গায় ব্যথা পাই। তো যে কারণে বাইক টোটালি আমার ক্যান্সেল। সো আমি বাইক সেল করে ফেলি। সো বাইক যেহেতু সেল করে ফেলছি, সো স্টান্টও অফ। ফ্যামিলি থেকে অনেক প্রেশার দিচ্ছিল যাতে আমি স্টান্টার না করি, কারণ আমার ওই অ্যাক্সিডেন্ট আমার অনেক প্রবলেম হয়েছিল। আর আমার কাছেও মনে হয়েছে যে সবচেয়ে বেশি একটা লাইফ মানুষের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, লাইফের চেয়ে বড় কিছু আর নাই। বেঁচে থাকলে আমি আর অনেক কিছু করতে পারবো। তো আমার শখ যতটুকু ছিল ওই অ্যাক্সিডেন্ট পর আমার শখ টোটালি মিটে গেছে। এরপর আমি টোটালি বন্ধ করে দিয়েছি স্টান্ট। আর ইউটিউব ছিল আমার পছন্দের একটা জায়গা। তো ইউটিউব আমার প্যাশন ছিল, সো আমি আমার মতো প্যাশন ফলো করতে 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 লাইফস্টাইল ব্লগে চলে এসেছি। যাক, ভেরি নাইস। আর খুব ভালো একটা ইনোভেটিভ যে আসলে জীবনের থেকে বেশি আর কিছু না। রাইট রাইট। অ্যান্ড তোমার যখন এই অ্যাক্সিডেন্টটা তোমার যখন হয়, তখন কি লাইক তুমি রোলিং এ ছিলে বা কোনো মানে শুট করছিলে এরকম নাকি পার্সোনাল টাইম? বাইক অ্যাক্সিডেন্টটা হয় আমি রাতে বাসায় ব্যাক করছিলাম। সো মোটামুটি একটু বাইকের স্পিড ছিল, এমন সময় একটা কুকুর দৌড় মারে। সে কুকুরের সাথে আমার বাইক ইয়ে করে অ্যাক্সিডেন্ট হয়ে আমি পড়ে যাই। সো আমার মোটামুটি ভালো ইনজুরি হয়েছে, প্রায় আমি 1 মাস বেড রেস্টে ছিলাম। যাক, অনেক তাহলে এটা খুব একটা বড় বিষয়। এটা কি কেউ জানতো আগে নাকি প্রথম এখানে বললে? না, আমার অডিয়েন্স অনেকেই জানে, বাট আমার স্টান্ট ছাড়া রিজনটা কেউ জানতো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই আসলে আমরা সবাই রাকিবকে কম বেশি ইউটিউবে স্টান্ট করতো, অনেক ভালো করে করতো, এই টাইপটাই তোমাকে বেশি সবাই চিনতো, জনপ্রিয় তুমি আসলে এভাবে স্টান্ট হয়েছো। কিন্তু খারাপ না, স্টান্ট ভালো, বাট আমার কাছে মনে হচ্ছে যে স্টান্ট একটু রিস্কি। সো আমি রিস্কি জিনিস করতে চাই না, কারণ আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান আমার জীবন। জীবনের থেকে ভাই মূল্যবান আর কিছু হতে পারে না। সো তোমার যেহেতু একটা বিশাল ফ্যান বেজ আছে, অনেক জায়গায় তুমি পাবলিকলি শুটিং করতেছো, এখানে যাচ্ছ ওখানে দৌড়াচ্ছ, সো ফ্যান বেজটা কিভাবে হ্যান্ডেল করো যখন রাস্তাঘাটে এরকম হয়ে যায়? প্রথমত আমি যেটা বলি, আমি পাবলিকলি কম শুট করি, মাঝে মাঝে করা লাগে, লাইক অনেক সময় যে শপিং ব্লগ, তারপর চ্যালেঞ্জি কোনো কিছু যদি কেনাকাটা করা লাগে তখন বেরোতে হয়। সো হয় কি অনেক সময় ব্লগের মাঝেই চলে আসে, তখন ব্লগটা আবার বন্ধ হয়ে যায়, আবার শুটিং করি। আর সবচেয়ে বেশি খারাপ লাগে আমার একটা জিনিস, ব্লগ করতে গেলে অনেকে মনে করে টিকটকার। লাইক আমার টিকটকার শব্দটা একদমই পছন্দ না। তো তোমার টিকটক অ্যাকাউন্ট নেই? না, আমার আছে, বাট কেন পছন্দ না সেটার কারণ আমরা কম বেশি সবাই জানি। কারণ না, টিকটক, আমি জানি না। আমি বলি টিকটক প্ল্যাটফর্মটা কিন্তু খারাপ না, বাট এই টিকটক প্ল্যাটফর্মে অনেক মানুষ অনেক রকমের কন্টেন্ট করে, সবাই তো আর ভালো কন্টেন্ট করে না, বাট একজনের জন্য কিন্তু সবার নাম খারাপ হয়। তো ওই একজনের জন্য এই টিকটকটা এখন সবাই খারাপ চোখে থাকে, কেউ ভালো চোখে থাকে না। প্রত্যেকটা প্ল্যাটফর্মই ভালো। রাইট, আপনি যদি কোথাও যান আগেই বলবে আপনি কি টিকটক করতে আসছেন, তাহলে কিন্তু হবে না, বের হয়ে যান। What an insult! এটা হয়, লাইক হাতে ক্যামেরা থাকলে ওনারাও যদি মনে করে যে আমরা টিকটক করতে আসছি, তাহলে বলে চলে যান ভাই প্লিজ, এখানে টিকটক করা যাবে না। ইজ ইট এরকম হয়েছে? এরকম হয় রেস্টুরেন্টস গুলোতে নাকি পাবলিক প্লেসে? না, যখন আমাকে চিনতে পারে তখন তো আর হয় না। আর আমি রেস্টুরেন্টে ভিডিও বানাই না, সবচেয়ে বড় কথা এটা, মানে বললাম একটা এক্সাম্পল। সো আমরা একটু ফ্যান্স, যেহেতু তোমার ফ্যান্সের জন্য কিন্তু তুমি আজকে এখানে, রাইট? Right. সো ফ্যান্স নিয়ে যদি কয়েকটা কাহিনী শেয়ার করতে, যে এরকম ইনসিডেন্ট হয়েছে, এরকম অনেক বড় বড় ফ্যান্স থাকে না যেগুলো ইনসিডেন্ট হয় আমাদের লাইফে, মেমোরেবল ইনসিডেন্ট হয়, কিছু কিছু খারাপ ইনসিডেন্ট হয়, কিছু কিছু পাগল ফ্যান থাকে যেগুলো আসলে এম্বারেসিংও হয়ে যায়, এইরকম যদি 2-3টা ইনসিডেন্ট আমরা শুনতাম। আসলে ফ্যানদের সাথে আমার দেখা একটু কম হয়, কারণ আমি পাবলিকলি একটু কম যাই, বাট দেখা হয় না, যেটা কিন্তু ভুল, দেখা হয়েছে অনেকবার। সো আমরা কয়েকদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, কয়েকদিন আগে না, লাইক
হবে 1 বছর তো হবে। সো আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, তো চ্যালেঞ্জের জন্য আমরা একটা বাইরে গেছিলাম একটা জিনিস কেনার জন্য। সো বাসায় ফিরবো, বাসার নিচে আসছে, এরকম সময় দেখে একটা মেয়ে দৌড় দিয়ে এসে আমাকে ধরে কান্না শুরু করেছে। আমি লাইক অবাক, কি হচ্ছে? পরে দেখো মার সাথে দাঁড়ায় আছে, বলে যে ভাই আপনাদের জন্য আমরা 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। সো ওই জন্য আমার অনেক ভালো লাগছে, আর পাশাপাশি অনেক খারাপও লাগছে যে আমার জন্য এতক্ষণ দাঁড়ায় ছিল। তো এই জন্য আমি সবাইকে সবসময় বলি যে প্লিজ আমার বাসার নিচে একটা দাঁড়ায় থাকো না, কারণ আমি বেশিরভাগ সময় বাসার বাইরেই থাকি তোমার বাসার অ্যাড্রেস কি তাহলে সবাই জানে? মোটামুটি। এটা কি ইউটিউবে লেখা আছে কোথাও? কোথাও লেখা নেই, ওরা বের করে ফেলে। বাহ, ক্রেজি ফ্যান্স। এটা আসলে তোমার জন্য খুব প্রাউড একটা মোমেন্ট, রাইট? আর খারাপ আরেকটা হচ্ছে কিছুদিন আগের একটা ঘটনা। সো আমাদের এলাকায় একটা মেয়ে চলে আসছিল ওর আব্বুকে নিয়ে, এসে কাউন্সিলর অফিসে গেছে, গিয়ে বলতেছে আমাকে রাকিবকে লাগবেই, এখনই লাগবে, রাকিবকে যদি না দাও তাহলে আমি সুইসাইড করব। এরকম অনেক হয়, ইভেন আমাদের দোকানেও চলে যায়। তো আমাদের দোকানে আমি একটা ব্লগ করছিলাম, আমাদের দোকানটা একটু প্রমোট করছিলাম, আমার আব্বুর বিজনেস। তো ওইখানে আমার আব্বু আম্মুকে এগুলো বলে এক একজন। আল্লাহ, এটা এটা আসলে সবচেয়ে বেশি হয় মেয়েদের, হার্মফুল। মেয়েরা বেশি করে এটা। বাট এখন আমার আব্বু আম্মু অভ্যস্ত হয়ে গেছে, কিভাবে হ্যান্ডেল করতে হয় তারা জানে। তারা জানে, রাইট? একটা সেলিব্রিটি না না, সন্তান তাদের। সেলিব্রিটি বাবা মার কাছে আর সেলিব্রিটি আছে True that. একই, আগে যাচ্ছিলাম এখন তাই। গ্রেট টু হিয়ার দ্যাট। আচ্ছা রাকিব, তোমাকে এখন বেশ কিছু নাটকে দেখা যাচ্ছে, তো তুমি কি এখন নাটক করার একটা চিন্তা ভাবনায় আছো, বা নাটক নিয়ে আগানোর কি প্ল্যানিংস কিরকম, যদি একটু শেয়ার করতে? আমার নাটক করা শুধুমাত্র অন্তরার জন্য, ও যদি করে আমি করি, ও যদি করে না তাহলে আমি করি না, টোটালি ওর উপর। আচ্ছা আচ্ছা, সো ওর সাথেই বেশিরভাগ নাটক? ওর সাথে সব, যতগুলো করছি আমার শুরু থেকে শেষ ওর সাথেই। সো রাকিব, সবচেয়ে জনপ্রিয় বা হচ্ছে খুব ভাইরাল একটা কোয়েশ্চেন্স, আই গেস তোমার এই কোয়েশ্চেনটা অনেকবার ফেস করতে হয়েছে জীবনে, তোমার আর অন্তরার সম্পর্কটা কি? আমার ওর সম্পর্ক সময় আসলে সবাই জানবে। মানে আমরা কি ধরে নিতে পারি, ফ্রেন্ডস বা মোর দ্যান ফ্রেন্ডস? যেটা আপনাদের ইচ্ছা, আমার তো কোনো কিছু করার নেই, বাট আমার থেকে অ্যান্সার পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে অবশ্যই সবাই জানবে। অপেক্ষার ফল ইটস সুইট, সো আমরা অপেক্ষাই করি। সো রাকিব, তোমার যেহেতু অন্তরের সাথে কিছু একটা সম্পর্ক আছে, আমরা যেহেতু জানলাম, সো তুমি যদি আসলে আমার মনে হয় তুমি কখনো প্রকাশ করো নাই, মানে কোয়েশ্চেন্সগুলো অনেক এলাবোরেটলি কখনোই জনগণকে দেওয়া হয়নি, রাইট? আমি যদি তোমাকে কোয়েশ্চেনটা করি যে তোমার আর অন্তরার পরিচয়টা কিভাবে, তাহলে কি তুমি বলবে? অবশ্যই বলবো। আমার আর ওর পরিচয় হয়েছে আসলে বলতে গেলে একদম একটা কিভাবে হয়েছে আমি নিজেও জানি না। সো এটার পিছনে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে আমাদের একটা ব্লগ আসতেছিল, তো ব্লগটা ছিল আমাদের একটা ডগ আছে, ওর নাম হচ্ছে শিরোর। তো ওকে নিয়ে আমরা একটা ব্লগ বানিয়েছি, ওর জন্য আমরা একটা ফিমেল নিয়ে আসছিলাম, ফিমেল ডগ। সো আমরা চাচ্ছিলাম কি ওর শিরোর যেরকম একটা স্মৃতি বানায় রাখছি আমরা যে ব্লগ আনছি, মাই নিউ ফ্যামিলি মেম্বার, তো সেম যাতে ওরও একটা থাকে, ওর ওয়াইফ যেটা। তো আমাদের ইচ্ছা ছিল ওদের দুজনকে থাকে না যে পুতুল পুতুল যেরকম বিয়ে দেয় মানুষ, আমরা সবাই মিলে প্ল্যান করছি ওদের দুজনকে আমরা বিয়ে দিব, বিয়ে দিয়ে মানুষের সামনে আমরা প্রকাশ করবো ছুটকিকে। আর মানুষও অনেক বলতেছিল যে শিরোর জন্য একটা পার্টনার আনো। সো অনেকে বলতেছিল, আর শিরোর এর মধ্যে 1 বছর হয়ে গেছিল, তো ওর জন্য আমরা অনেক কিউট একটা পাপি নিয়ে আসি ছোট। সো আমাদের প্ল্যান ছিল যে আমরা ওদের দুজনকে একটা ব্লগ বানাবো, বিয়ের ব্লগ, দেন আমরা সবার সামনে ছুটকিকে প্রেজেন্ট করবো। প্ল্যান অনুযায়ী আমরা সবাই একটা ব্লগ বানাই, সেটা হচ্ছে শিরোর বিয়ে। তো ওই ব্লগটার জন্য আমরা সবাই সেম কালারের পাঞ্জাবি পরি, সেম কালারের সব কিছু করি এবং স্টেজও বানাই। তো ওটার জন্য আমরা অনেক ছবি টবি তুলছিলাম, তো সবাই অবাক হয়ে গেছে যে কার বিয়ে, বুঝলাম না তো তোমাদের টিম মেম্বারের মধ্যে কার বিয়ে হলো। তো আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আমরা একটা হাইপ ক্রিয়েট করবো, সবাইকে বলবো যে আমাদের টিম মেম্বার ইয়াসিনের বিয়ে। তো এর জন্য আমরা কি করছি, সবাই মিলে একটা লাইভে গেছি ব্লগটা শেষে। লাইভে গিয়ে আমরা বলতেছি যে আজকে ইয়াসিনের বিয়ে দিলাম, সো ইয়াসিনের বিয়ের ব্লগ পাবা তোমরা। তো সবাই তো অবাক হয়ে গেলো, ইয়াসিনের বিয়ে কিভাবে কি। তো আমরা লাইভে ফান টান করতেছি। তো তার মধ্যে কিছুদিন আগে তখন আমার বাসায় কাজ চলতেছিল, তো আমার বাসার কাজ অলমোস্ট ডান, তো আমার ফার্নিচার কেনা লাগবে। তো আমি টিকটকে অন্তরকে তখন ওইভাবে চিনিও না আমি। সো ও একটা প্রমোশন করছিল একটা ব্রাইডাল শুটের, তোর পিছনে একটা সোফা ছিল, সোফাটা আমার অনেক ভালো লাগছিল। তো এর জন্য কি করছিলাম, স্ক্রিনশট নিছি সোফাটার, যে আমি এরকম সোফা নিব, যে আমার ভালো লাগছে। তো স্ক্রিনশটটা তখন আমার মোবাইলে ছিল। তো আমি লাইভে গেছি, তো সবাই বলতেছি কি বইয়ের ছবি দেখাও। তো আমি এখন বইয়ের ছবি কই পাবো, তো মোবাইল নিয়ে ফাইজলামি করতেছি, লাইভে বসে বসে আমি দেখতেছি যে কি দেখানো যায় মানুষের সাথে একটু দুষ্টামি করি। তখন ওর ওই ছবিটা চলে আসছিল অন্তরার, আর ওই ছবিতেই ও ব্রাইডাল শুট করছিল। আর ছবিটা আমার আগে নিয়ে একানো যে ফার্নিচারের, তো ওই ছবিটা আমি ভাবছি কি এইভাবে 1 সেকেন্ড দেখাবো, দেখার সাথে ছড়াই ফেলবো। তো আমি সেটাই করছি ব্লগে, মানে লাইভে বলছি এই যে বই ছবি দেখবা, এই দেখো, এটা নিয়ে জাস্ট 1 সেকেন্ডেরও কম, সাথে সাথে আমি সরাই ফেলছি স্ক্রিনশট না ডান। কিন্তু আমি বুঝি নাই স্ক্রিনশটও নিতে পারবে না কেউ, কিন্তু লাইভটা যে মানুষ পজ করে স্ক্রিনশট নিতে পারবে সেটা আমার মাথায় ছিল না। তো আমি আমার মতো লাইভ করছি, ফান টান করছি, লাইভে কিন্তু বলি নাই আমরা কিভাবে কি, জাস্ট বলছি এর পর দিন ব্লগ। তো আমি ওই দিন তো লাইভ শেষ,
রাত হয়ে গেছে, আমি আমার মতো ঘুমাই গেছি। সকালবেলা উঠছি, উঠে আমি সবার আগে টিকটক ওই দিন কেন জানি ঢুকছিলাম, ঢুকে দেখি কি ফর ইউ তো সবাই ওই স্ক্রিনশট দিয়ে দিছে যে আমার হাতে মোবাইল এভাবে দেখাচ্ছে সবাই। আমি দেখে জাস্ট শক, এটা কীভাবে কী হইলো। পরে আমি ভাবতেছি যে না, আজকে আর টিকটকে ঢোকা যাবে না, আর যদি ওই মেয়েটা দেখে তাহলে কি বলবে, কি ভাববে আল্লাহ। আমার তো 12টা বেজে গেছে, তো আমি সাথে সাথে ওই দিন আর টিকটকে ঢুকি নাই। তো আমি আমার বাসার কাজে বিজি, বাইরে চলে গেছি, যেহেতু বাসার একদম হ্যান্ড ওভারের সময় অনেক কিছু ছিল কেনাকাটা, তো বাইরে গিয়ে চলে গেছি। তো বাইরে থেকে কেনাকাটা করে মাত্র বাসায় ঢুকছি, ঢুকে মোবাইলটা নিয়েছি, আর দেখে অন্তর আমাকে মেসেজ দিয়ে ফেলছে তখন। ও মাই গড, সো তোমার আর তার সাথে আগে কখনো কথাই হয়নি? কখনো কথা হয়নি। সো ও তো ফায়ার চেতে যে ওর অনেক জায়গা থেকে কল আসতেছে, কিরে অন্তরা তোর দেখি বিয়ে হয়ে গেল, এরকম এরকম দেখলাম। ওর নাকি রিলেটিভরা ওকে বলতেছিল, তোকে অনেক সরি টরি বললাম যে আসলে আমি এটা বুঝতে পারি নাই, ভুলভাবে হয়ে গেছে, কারণ আমার নিজের কাছে এটা খারাপ লাগতেছিল যেহেতু একটা মেয়ে। তোকে বললাম, ও বলো আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম, তুমি নেক্সট টাইম লাইভ আসলে বলে দিও। তা আমি ওইভাবেই বলছি আচ্ছা ঠিক আছে। তো এইখান থেকে ওর সাথে আমার কথা বলা শুরু। বুঝতে পেরেছি, এভাবেই আমাদের ফ্রেন্ডশিপটা শুরু। ও নাইস। মানে একটা মানে আনসার্টেইন ফার্নিচারের জন্য একটা মানে কি বলবো আর, এটা হচ্ছে কিসমত টু বি অনেস্ট, আর কিছুই না। সো রাকিব, মনোয়ার হোসেন ডিপজলের সাথে তোমার যখন দেখা হয়, তোমার অভিজ্ঞতাটা কেমন ছিল? আচ্ছা, সো ওনার সাথে আবার দেখা হওয়ার আগে উনি আমাকে ফোন দেয় একদিন। তো ওনার নাম হচ্ছে ভিআইপি নাম্বার। আচ্ছা আচ্ছা। সো আমি অবাক হয়ে গেলাম, ভিআইপি নাম্বারে কে কল দিল। তা আমি ধরছি, ধরার পর বলে কি হ্যালো, পরে আমি বললাম হ্যালো আসসালামু আলাইকুম, সালাম দিলাম। পরে বললো আমি দীপজল। তা ভাবছি কেউ ফান করতেছে, থাকে না, কারণ উনি তো ভাইরাল, কম বেশি সবাই জানি, আর ওনার ভয়েস গুলো তো সবাই ফলো করে, অনেকে পারে সেম টু সেম অনেকে। তোমার সাথে বলতেছে, আমি না বিশ্বাস করতে পারতেছি না, আসলে উনি কেন আমাকে কল দেবে, তাই না। তো আমি আমার একটা ফ্রেন্ডকে দিছি, ওই ফ্রেন্ড ও আর ওনার সাথে দুষ্টামি করছে। পরে একটুবার আমাকে আরেক জায়গা থেকে কল আসছে, ওটা হচ্ছে আমার ম্যানেজার, বলে তোমাকে দীপজল ফোন দিছে, তুমি নাকি কি বলছো উল্টাপাল্টা। আমি তো বুঝে গেলাম, অবস্থা খারাপ। পরে ওনাকে আবার কল ব্যাক করলাম, তো ওনার সাথে কথা হইলো। তো উনি বললো যে আসো একদিন আমার এখান থেকে ঘুরে যাও, তোমার ব্লগ দেখি ভালো লাগে। তো আমারও শুনে অনেক ভালো লাগছে। এরপর দিন আমি চলে গেছি, ওনার সাথে দেখা করে একটা ব্লগও বানাইছি। বাহ, উই আর ভেরি প্রাউড টু, মানে তোমার কাজ নিয়ে আমরা অনেক গর্বিত, আমরা সবাই অনেক গর্বিত। আরও এগিয়ে যাও রাকিব। অ্যান্ড তোমাকে আসলে ব্লগের মধ্যে অনেক ডিফারেন্ট চরিত্রে দেখা যায়, রাইট। কখনো দেখা যায় যে তুমি ব্লগিং এ করছো বা অ্যাক্টিং করছো, সেটার আসলে তোমার মিডিয়া নিয়ে পরিকল্পনা কি, মানে ফিউচার প্ল্যানিংটা কি আসলে মিডিয়া নিয়ে? টু বি অনেস্ট, মিডিয়া নিয়ে আমার কোনো ফিউচার প্ল্যান নাই। আমি ব্লগ করতেছি আমার ভালো লাগা জায়গা থেকে, আজকে ভালো লাগতেছে করতেছি, কালকে ভালো লাগবে না করবো না, এটাই সত্যি। বাট এইটা নিয়ে আমার অনেক দূর যাওয়া এরকম কোনো প্ল্যান নাই। মানে তোমার এমন কোনো পরিকল্পনা নেই যে আমি ফিউচারে আমার ব্লগের স্ট্যান্ডে বা আমার কাজের থ্রুতে আমি এটা করতে চাচ্ছি, ওইটা করতে চাচ্ছি? না অবশ্যই, না সেটা তো অবশ্যই থাকবে। কখনো যদি সুযোগ হয় অবশ্যই করব, সমাজের সেবা করার চেষ্টা করব, মানুষের সেবা করার চেষ্টা করব। কখনো যদি ব্লগের মাধ্যমে পারি অবশ্যই করব, শুধু ব্লগ না, ব্লগ ছাড়া যদি আমি অপরচুনিটি পাই অবশ্যই করব। দ্যাটস ভেরি নাইস রাকিব, যেন অনেক ভালো লাগলো। নাটকে কাজ করার কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করতে আমাদের সাথে, যেহেতু তোমার এখন মানে অ্যাক্টিংটা তুমি এখন করছো প্রায় অন্তরার সাথে বেশিরভাগ, তুমি বললে যে নাটক করছো, তোমার ওখানের মানে মধুর এক্সপিরিয়েন্সগুলো কেমন? মধুর এক্সপিরিয়েন্স হচ্ছে যে নাটকে যে সেই নাটকে মাইর খাইতে হয় আমার। কেন, এটা কি অন্তরার লেখা স্ক্রিপ্টটাকে? না সবাই স্ক্রিপ্ট এটাই দেয় যে ওরে মারো। মানে সবার একটা ষড়যন্ত্র থাকে তোমাকে মারা নিয়ে। না ষড়যন্ত্র না, মানে স্টোরিগুলো আমার ভাগ্যে ওরকম পড়ে। সো রাকিব, নাটকে কাজ করার অভিজ্ঞতা কি? আচ্ছা, যখন আমি ফার্স্ট নাটক করি আমার অনেক কষ্ট হচ্ছিল, কারণ ব্লগ একটা সেক্টর, নাটক আর একটা সেক্টর। ব্লগ হচ্ছে আপনার যা ইচ্ছা আপনি তা করতেছেন, শেয়ার করতেছেন অডিয়েন্সের সাথে, যেমন আমি পানি খাচ্ছি, গাইজ আমি পানি খাচ্ছি। বাট নাটকে সবকিছু থাকে স্ক্রিপ্টেড। আর একটা নাটকে যে আমরা দেখি নাটকটা অনেক সময় কি ফার্স্টের সিনটা লাস্টে শুট করা হয় বা লাস্টের সিনটা ফার্স্টে শুট করা হয়। সো আমাকে যখন দিছে স্ক্রিপ্টটা, লাস্টের পার্টটা বা নাটকের মাঝখানে একটা পার্ট ফার্স্টে শুট করবে, আমি ওই ক্যারেক্টারে ঢুকতে পারতেছিলাম না, আমি আসলে বুঝতেছিলাম না যে কি হবে। আর সত্যি কথা বলতে গেলে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি নাটকের স্ক্রিপ্টও ঠিকভাবে পড়তে পারতাম না, যে কারণে আমার অনেক 12টা বাজতো। বাট আস্তে আস্তে করতে করতে এখন মোটামুটি ভালো। ওকে, গুড। আচ্ছা, তোমার ইউটিউবের জার্নিটা তো অনেক লম্বা, সো বাকি ইউটিউবারদের থেকে তুমি কেমন সাপোর্ট পেয়েছো? আসলে কি বাকি ইউটিউবার তেমন পরিচয় নেই, আর আমি নিজের যোগ্যতা যতটুকু পেরেছি করেছি। সো তোমার কখনো মানে কেউ কখনো সাপোর্ট করে নাই এরকম, যে বাকি ইউটিউবার যারা আছে, অনেকেই তো আছে এখন, কখনোই কি সাপোর্ট করেনি, কখনোই সাপোর্ট পাওনি বলতে চাও? আসলে কি আমি বাকিদের কথা জানি না, বাট আমার সাথে ওইরকম কোনো ইউটিউবারের কোনো সম্পর্ক নাই, আর কোনো ইয়েও নাই, কমিউনিকেশনও নেই। সো আমি আমার মতো যতটুকু সময় পারছি নিজের যোগ্যতায় ট্রাই করছি।
আচ্ছা, সো তোমার যে টিম, আই মিন তোমার ফ্যামিলি, মানে যাদের নিয়ে তুমি সবসময় ভিডিও বানাও, তাদের রোলটা কি? আসলে যে বললাম ব্লগে কিন্তু কোনো স্ক্রিপ্ট হয় না, সো সব হচ্ছে নিজ নিজ পার্সোনাল রোল। ঋতু যেমন ঋতু তেমনই ব্লগে, জয় যেমন জয় ব্লগে তেমনই, আমি যেমন আমি একটু বেশি ফানি ব্লগে, বাট রিয়েল লাইফে আমি একটু কম চুপচাপ থাকি। তাই এটাও বিশ্বাস করতে হলো। হ্যাঁ। আচ্ছা, সো বাস্তব জীবনে কি কখনো কোনো মানে লাভ স্টোরি বা রিলেশনশিপ হয়েছিল? কখনোই না। এখন পর্যন্ত হয়নি। হ্যান্ডসাম হাঙ্কের নাকি কখনো রিলেশনই হয়নি। ভেরি স্যাড টু হিয়ার দিস রাকিব। সো তুমি যখন ভিডিও বানাও তখন তুমি আসলে কি চিন্তা করে ভিডিওগুলো বানাও, মানে তোমার থিমটা যে থাকে, মানে মাথায় আইডিয়াটা আসে কি করে? থিম বলতে আমরা যেইগুলো করি, একটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ, একটা ট্রাভেল ব্লগ, আর একটা হচ্ছে চ্যালেঞ্জ ব্লগ। তো আমাদের যে চ্যালেঞ্জ ব্লগ, এটা হচ্ছে আমরা কিছু কিছু চ্যালেঞ্জ করি, যেরকম ইটিং চ্যালেঞ্জ, এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস, অনেক বড় বড় ইউটিউবার করে। সো আমাদের দেশে কিন্তু এটা ছিল না। সো আমি যখন দেখছি যে তারা করতেছে, লাইক একটা টপিক থাকে, লাইক বার্গার চ্যালেঞ্জ, সো ওরা কিন্তু ওদের মতো করে বার্গার খাইছে। এখন আমরা যেটা করছি, আমরা কিভাবে খাই সেটা মানুষের সাথে শেয়ার করছি। তারপরে হচ্ছে কে হারলো, কে জিতলো, ফার্স্ট সেকেন্ড থার্ড আমার ডিয়ার ছিল, সো আমরা ডিয়ার কমপ্লিট করেছি। সো এইভাবে কিন্তু আমার যে চ্যালেঞ্জটা এইভাবে পূরণ হয়েছে। ফার্স্টে ছিল ফুড চ্যালেঞ্জের পরে আমরা 24 আওয়ার্স কিছু চ্যালেঞ্জ করি, সেগুলো মানুষ বেশ পছন্দ করে। আর বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের চ্যালেঞ্জের জন্য আমাদের চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করে। সো মূলত এভাবেই করা হয়। চ্যালেঞ্জ ব্লগগুলো ওই চ্যালেঞ্জ টপিকে করা হয়। আর ট্রাভেল ব্লগ যখন আমরা কোথাও ঘুরতে যাই, কোথায় যাচ্ছি, কোথায় কি করছি, লাইক আমরা নতুন একটা ব্লগ করলাম থাইল্যান্ডে, সেটা দেখলে আপনি বুঝবেন আমরা যখন যেটা করতেছি ওটা শেয়ার করছি। আর লাইফস্টাইল ব্লগ বললামই তো, পানি খাইলো, হ্যালো গাইস আমি পানি খুবই খাচ্ছি। রিয়েলিস্টিক না? রাকিব, খুব কঠিন একটা প্রশ্নে যাব আমরা। অনেকে বলছে অন্তরার জন্য তোমার আর মেহেদির সম্পর্কটা নষ্ট হয়েছে, এটা নিয়ে তুমি আজকে কি বলতে চাও? আচ্ছা, আমার নিজের থেকে অ্যান্সার দেওয়ার আগে আমি একটা কথা বলি। ও কিন্তু রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছে, সেখানে ও নিজেও ক্লিয়ার করেছে যে আমাদের মধ্যে যে সমস্যাটা হয়েছে এটার জন্য কিন্তু অন্তরা দায়ী না। তো আমার থেকে আমি যেটা বলবো, নিজেরা যদি আমরা ঠিক থাকি তাহলে কিন্তু এখানে অন্য কেউ কখনো ফ্রেন্ডশিপ ভাঙতে পারে না। অবশ্যই নিজেদের মধ্যে সমস্যা ছিল, যে কারণে আমাদের আসলে দিন শেষে কিন্তু ফ্রেন্ডশিপটা টিকে নাই। সো আমি আরেকটা প্রশ্ন করি, যেহেতু এই প্রশ্নটা উঠেই গেল। তোমার যে ফ্যান ফলোয়িংসরা, ইউটিউবের বলো আর যেখানে ফেসবুকেরই বলো, সবাই তোমার আর মেহেদির বন্ধুত্বটা অনেক বেশি পছন্দ করতো। সো তোমার ফ্রেন্ডসদেরই কিন্তু অনেক কোয়েশ্চেন্স হয়তো বা থাকে, তাদের উদ্দেশ্যে আমি তোমাকে প্রশ্নটা করছি, তোমাদেরকে কি সামনে আমরা মানে একসাথে ব্লগে বা ভিডিওতে পেতে পারি? আচ্ছা, বা পাবে কিনা? আমি আমার দিক থেকে বলি, আমি কিন্তু কখনো কোনো জায়গায় কোনো দিনও মেয়েদেরকে কিন্তু বলি নাই যে তুমি চলে যাও। আমার দিক থেকে সবসময় ওর জন্য দরজা খোলা আছে। ও যদি আজকে আসে, আজকে আমাদের সাথে ব্লগ করবে, সমস্যা নেই। আমি ওকে ঠিক আগের মতোই দেখি। 2 বছর আগে যা দেখতাম, 1 বছর আগে যা দেখতাম, এখনো ঠিক সেম চোখেই দেখি। আগে যতটুকু ভালোবাসতাম এখন ততটুকুই ভালোবাসি। সো আমরা ফ্যান্স যারা আছে তারা এক্সপেক্ট করতে পারছে তোমার আর মেহেদির আমার দিক থেকে তো আমি সবসময়, আমার দরজা খোলা আছে। ইভেন আমার আব্বু আম্মু সবাই, আমার ফ্যামিলি মেম্বার, আমার টিম মেম্বার সবাই। বাট ওর দিক থেকে এটা তো ওর উপর, এটা তো আর আমার কিছু করার নেই। ঠিক আছে, সো দ্যাটস আ ভেরি গুড থিং, আমরা হয়তো বা এই আশাটা রাখতেই পারি। কিন্তু রাকিব, এখনো কিন্তু অনেক জায়গার থেকে প্রশ্ন আসে বা কমেন্টস আসে, তুমি এখনো হয়তো এইসব নেগেটিভ কমেন্টসের শিকার, যে একদিনের একটা মেয়ের জন্য 7 বছরের একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল। রাইট, আমাকে খুব বাজেভাবে হ্যারাস করা হয় এটার জন্য। অবশ্যই। হ্যাঁ, এটা ঠিক যে অনেক ক্ষেত্রে বন্ধুদের মাঝে মেয়ে আসলে ফ্রেন্ডশিপ নষ্ট হয়, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। বাট আমার দিক থেকে যে সমস্যাটা হচ্ছে, আমি অনেক কিছু বলি না, চুপ থাকি। এর জন্য হয় কি, অপোজিট পার্সন অনেক কিছু বলে ফেলে, সো মানুষ ওইটাই বিশ্বাস করে। মানুষেরও কিন্তু কোনো ফল্ট নেই, কারণ মানুষ যেটা শুনবে, যেটা দেখবে, তারা সেটাই চায়, তারা সেটাই জানে। বাট আমার দিক থেকে যেটা ছিল যে আমাদের মধ্যে যে সমস্যা হয়েছে সেটা আমরা সমাধান করব, কারণ ফ্রেন্ডসের মধ্যে কিন্তু ঝামেলা হয়, কম বেশি সবার মধ্যে হয়। আপনারও ফ্রেন্ড আছে, অবশ্যই হয়, তাই না? যত বড়ই সমস্যা হোক, সমাধান কিন্তু হয়। সো আমিও চেষ্টা করছিলাম, আমাদের মধ্যে যে সমস্যাটা ছিল, সব ফল্ট কিন্তু ওই শুরু করছিল। পর আমার একটা ফল্ট ছিল যে আমি বেশি রাগারাগি করছি, কারণ আমি ওর দ্বারা এটা এক্সপেক্ট করি নাই। আমি মানে ওকে আমার আপন ভাই থেকে অনেক বেশি মনে করতাম। আমি যখন যেখানে যাইতাম, যখন যে জায়গায় খাওয়া দাওয়া করতাম ওকে নিয়ে যেতাম, যখন যে ড্রেসটা কিনতাম দুজন একসাথে কিনতাম। ইভেন আমরা কোথাও যাব, কোথাও কী করব, কীভাবে কী করবো, সব কিছু আমরা একসাথে প্ল্যানিং করে একসাথে করতাম। বাট যখন এই মানুষটাই হয় না, যে একটু আপনার কাছের মানুষ একটু উল্টাপাল্টা কিছু বলে ফেলো, সেটা আপনি নিতে পারেন না। সো সেভাবে আমি একটু রিয়েক্ট করছিলাম, সেটা আমার সবচেয়ে বড় অপরাধ ছিল। যাই হোক, সব কিছু শেষে আমি যেদিন ও লাইভে আসে, এর আগের দিন আমি ফোন দিই, আমি অনেক সরি বলছি।
আন্টিকে অনেক সরি বলছে। আন্টি খুবই ভালো মনের মানুষ। আন্টিকে যখন ব্যাপারগুলো বলছে, আন্টি সরি এটা ওইটা, তো আন্টি বলতেছিল যে হ্যাঁ তোমার দিক থেকে তোমার যে মিস্টেক সেটা ঠিক আছে, ওর দিক থেকে ওরও মিস্টেক আছে, ওর কি দরকার ছিল ওগুলো বলার। তো ও আমার আম্মু রাত 2টা বাজে ঘুমাচ্ছিল, তো আমার আম্মুকে আমি নিয়ে আসি যে আম্মু কথা বলো, আমি চাচ্ছি কি এই জিনিসটা সলভ হয়ে যাক, আমরা আবার একসাথে আগের মতোই, আমি চাচ্ছি আমার দিক থেকে। তো আমার আম্মু কথা বলবে, তো মাত্র ফোনটা নিয়েছে, এমন সময় ও যেটা করে ওর আম্মুর এর থেকে কান থেকে ফোনটা টেনে নিয়ে ফোনটা কেটে দেয়, কেটে সুইচ অফ করে দেয়, মানে আর কোনো কন্ট্যাক্ট করতে দেয় না, ওইভাবেই শেষ। এরপর দিন ও লাইভে যাবে, লাইভে গেল, লাইভে গিয়ে বলল ঘটনা যতটুকু ছিল এর থেকে আরও অনেক কিছু বাড়াই বলছে, অনেক বাজে বাজেভাবে ব্লেম করছে আমাকে, আমি নাকি ওকে কাজের ছেলের মতো রাখছি, আমি ওকে কোনোভাবে কোনোদিন আর্থিকভাবে সহায়তা করি নাই, আমি আমার ইউটিউব চ্যানেল ওকে খাটাইছি, আরও অনেক কিছু। এখন আমার কথা হচ্ছে, আমি যে তোমাকে আমার ইউটিউব চ্যানেলে খাটাবো অবশ্যই এর জন্য কিন্তু তোমাকে আমি কিছু দিতাম, বাট তুমি সেখানে মিথ্যা বলছো, ওইটা আমার বড় কথা, ওইটা আমার সমস্যা নেই। বাট আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে ও বলছে আমি নাকি ওকে কাজের ছেলের মতো রাখি, এই জিনিসটা। আর আরেকটা জিনিস, ও নাকি আমার এখানে শুধু শুধু খাটতো, আমি এর বিনিময়ে কিছু করতাম না। আসলে কি বিনিময়ে, ফ্রেন্ডশিপের মধ্যে বিনিময় জিনিসটা খুবই খারাপ, যে তোমাকে আমি একটা হেল্প করবো, একটা হেল্প পাওয়ার আসে, সেটা না। সো মেহেদি যখন আমার সাথে ছিল, ওকে আমার অনেক ভালো লাগতো, টু বি অনেস্ট, ও ছেলে হিসাবে খুবই ভালো ছিল। বাট জানি না লাস্টে আমাদের মধ্যে কী সমস্যা, কী কারণে ওর জিনিসগুলো ভালো লাগে না বা কী। তো আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, সো আমি ওর জন্য কিন্তু একটা ইউটিউব চ্যানেল আমি রান করতাম, ওর ইউটিউব চ্যানেল ছিল, বাট কিন্তু কখনো কিছু করতো না। ওই ইউটিউব চ্যানেলে আমি লাইভ করতাম, আমি ভিডিও শ্যুট করে দিতাম, আমি এডিট করে দিতাম। আমার জন্য যদি একটা স্পন্সর আসতো, সবার আগে আমি বলতাম আমাকে একটা স্পন্সর করলে হবে না, মেহেদি চ্যানেল একটা দিতে হবে। তো 2টা চ্যানেলে স্পন্সর নিতাম, আমারটা আমি সারা রাত না ঘুমা এডিট করতাম, ওই দিনই সেম টাইমে আমি আবার আমারটা শেষ করে সাথে সাথে আবার ওরটা করতাম। তো একটা মানুষকে যদি কেউ ভালো না বাসে, তার জন্য কি এতটুকু করবে কখনো কেউ? আমি সবসময় ওকে ভালোবাসা মানুষের চোখে দেখছি, ওইভাবেই সব কিছু চলছে। বাট ডে বাই ডে আমি জানি না ওর মধ্যে একটু পরিবর্তন আসে, হয়তো বা কোনো কারণে ওর আমাকে ভালো লাগতো না বা কিছু। সো আমাদের মধ্যে যে সমস্যাটা হয়, অন্তরা ঝামেলা হওয়ার আগেই ও মানে হঠাৎ হঠাৎ না কেমন জানি করতো। লাইক আমাদের একটা আমি তো মাসে ওরকমভাবে ব্লগ করি না, 2টা 3টা 4টা ম্যাক্স গেলে এরকম। তো আমার ব্লগে একটা ডেট দিতাম যে মেহেদি কালকে ব্লগ আছে, ওই দিন দেখতাম ফোন বন্ধ করে দিত, বা কোনো কারণে কিছু করতো না, রেসপন্স জানাইতো না, বলতো আমার আজকে এই প্রবলেম, কালকে ওই প্রবলেম, এটা শেষের দিকে, আজকে এই প্রবলেম কালকে ওই প্রবলেম। তো আমারও থাকে না, ব্লগ করতে পারতাম না। আর এদিক দিয়ে অডিয়েন্স তো আমাদের ব্লগের জন্য অপেক্ষা করতো, তারাও জিনিসগুলো মাইন্ড নিত না, যে তোমরা এখন সাবস্ক্রাইবার বেড়ে গেছে এই জন্য আসো না, এটা সেটা অনেক রকমের। পরে আমি আস্তে আস্তে জিনিসটা রিয়েলাইজ করছি, আসলে হয়তো বা ও মেবি থাকে না যে একসাথে থাকা, এটা মনে ও চাচ্ছে না। বাট আমি কিন্তু এটা কোনো কাউকে বুঝতে দিইনি। আমি সবসময় ওকে মেসেজ দিতাম যে মেহেদি আমরা যতদিন আছি ইনশাল্লাহ একসাথে থাকবো, একসাথে ব্লগ করব, সমস্যা নেই। একটু সমস্যা তো হয় কম বেশি ওর মধ্যে, আমার আর ওর মধ্যে, মানে এই ব্লগ নিয়েই ও আসতো না, দেখতাম সবাই অপেক্ষা করতাম, বাট ওর কোনো খবর নেই। তো এইভাবে কন্টিনিউ চললো কিছুদিন, এরপর অন্তরের সাথে আমার পরিচয় হইলো, এরপরে আস্তে আস্তে দেখলাম ওর মধ্যে পরিবর্তন। এখন আমি জানি না এই পিছনে কি অন্য কেউ আছে কিনা, কারণ অনেক সময় থাকে না যে যখন আমরা দেখি যে একটা গ্রুপ ভালো করতেছে, তখন একটা মানুষকে শিখাই দিই যে দেখ তোর জন্য কিন্তু আজকে ওর এরকম, তোর জন্য এত হচ্ছে, ওর জন্য এত হচ্ছে। এটা বলার কারণটা কি আমি বলি, তো যেদিন লাইভে যায় ওই দিন আমি ফোন দিছি, আমি নিজে কথা বলছি, আমার তো খুব বাজেভাবে ইয়ে করছে আমাকে, ইভেন আমাকে বলা হয়েছে আমাকে বাসা থেকে উঠাই নিয়ে যেতে পারে, এটা সেটা আরও অনেক কিছু, ওগুলো আমি কোনো কিছু মাথায় রাখি নাই, রাখতে চাই না, কখনো বলি না, আজকে বললাম। তো ওই দিন আমাকে আমার ম্যানেজারকে বলা হলো কি আমার জন্য রাকিবের আজকে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার, তখন কিন্তু আমার 3 মিলিয়নও হয়নি, আমার তখন 2.56 সামথিং, আমার জন্য আজকে রাকিবের এত সাবস্ক্রাইবার, ওরে বইলো, ওরে তো বানিয়ে দিয়েছিলাম 3 মিলিয়ন, এবার ওরে বইলো কন্টিনিউ করতে, দেখ মনে আর কতদিন পারে। ওর ভিডিওর জন্য আমি হিজলা সাচ্ছি, এইটা সাচ্ছি সেইটা সাচ্ছি। আসলে কি আমাদের ব্লগগুলো কিন্তু টোটালি একটা ফান, অনেক রকমের ডেয়ার থাকে। আমরা কিন্তু খুবই ফেমাস একটা শো কাপিল শর্মা, ওই শোতে দেখলে দেখবেন যে এক একজন এক একটা ক্যারেক্টার প্লে করতেছে, এটা কেন শুধুমাত্র বিনোদনের জন্য, রাইট? সো আমাদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস হয়তো, আমি নিজেও কিন্তু অনেকদিন সাচ্ছি, আপনার আমার ব্লগগুলো যদি দেখেন বুঝবেন। ইভেন আমাদের যদি এখন অনেক রকমের চ্যালেঞ্জ হয়, ওগুলো আমাদের কমপ্লিট করতে হয়। কেন কমপ্লিট করি আমরা? কারণ আমাদের কিন্তু মানুষ দেখে, যেন আমরা হার্ড টাস্ক পূরণ করি। যেরকম ধরেন আমরা লাস্ট টাইম করছিলাম, অনেক হার্ড একটা চ্যালেঞ্জ ছিল যে 24 ঘন্টা আমাদের না খেয়ে থাকতে হবে, তারপর হচ্ছে আমাদের 24 ঘন্টা 100 টাকা দিয়ে সার্ভাইভ করতে হবে। 300 ফিট থেকে আমরা বাসায় হেঁটে আসছি, এরকম অবস্থা, মানে অর্ধেক রাস্তা হেঁটে এসে মেন রাস্তা এসে তারপর আসছি। সো আমাদের ব্লগগুলো মেন ক্যাটাগরিগুলো এগুলাই। তো
তো এই ঝামেলা হইলো, ওকে আমরা অনেক চেষ্টা করলাম, ও আসলো না, এরপর দিন লাইভ করলো, সে লাইভে অনেক কিছুই বললো। তো এর বিপরীতে আমি একটা লাইভ করি, বাট আমার লাইফটা আমি প্রাইভেট করে দিই, কারণ ঝামেলা অনেক বেশি পরিমাণে বাড়তেছিল। তো আমি অনেকগুলো পয়েন্ট আমি ক্লিয়ার করছিলাম, বাট আমার পয়েন্টগুলো না সবাই দেখতে পারেনি, কারণ আমার লাইফটা প্রাইভেট হয়ে গেছে। তো সব কিছু মিলে আমার উপর প্রেশারটা আসছে অলরাইট, যে তুই খারাপ, তোর জন্য আজকে এই ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছে, তুই মেয়ে পায়া ফ্রেন্ডশিপের মূল্য দিতে পারিস না। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের কিন্তু এর আগেও প্রবলেম চলতেছিল, সেটা আপনারা কেউ জানেন না, আমরা আমাদের নিজেরা জানি। আর আমি কখনো চাই নাই যে আমাদের কোনো সম্পর্কের যে সমস্যাটা এটা কেউ জানুক। আমি সবসময় একটা জিনিস মেনটেন করছি যে আমাদের ফ্রেন্ডশিপটা সবাই অনেক বেশি পছন্দ করে, তো এই ফ্রেন্ডশিপটা একটা ম্যাজিকের মধ্যেই থাকুক, তাই না? তা আমাদের ফ্রেন্ডশিপের ভাঙার পর কিন্তু অনেক কষ্ট পাইছে। লাইক মেহেদির আমার একটা ফ্রেন্ডশিপ, তারপর ঋতুর আর আমার একটা ফ্রেন্ডশিপ, যেরকম ভাই বোনের ভালোবাসা মানুষ কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো আমি সবসময় চাইছি এই জিনিসটা যাতে না হয়, বাট দিন শেষে আমি ব্যর্থ, আমি পারিনি। আর সব কিছু ব্লেম চলে আসছে আমার উপর, আর আমার থেকে সেই ব্লেমটা লাস্ট মুহূর্তে চলে গেল অন্তরের উপর। তুই খারাপ, তোর জন্য এরকম হয়েছে। ইভেন এখনও কিন্তু এই জিনিসটা হচ্ছে। আমার কথা হচ্ছে ভাই, আমি যে গ্রুপটাতে আছি, আমার গ্রুপে কিন্তু শুধু একা মেহেদি ছিল না, আরও অনেকে আছে। তো সবার আমি যদি আসলে এরকমভাবেই মেনটেন করতাম, তাহলে কি আমি এতগুলো মানুষকে একসাথে মেনটেন করে রাখতে পারতাম আজকে 5 বছরের প্লাস। তো আমি জানি না আপনাদের যতটুকু ব্লেম দেওয়ার দেন, আপনাদের কমেন্ট যতদিন দেখবো সহ্য করে যাবো, তাছাড়া তো আর কিছু করার নাই। কারণ আপনারা যেভাবে জিনিসগুলো দেখছেন, আপনাদের আমি কোনো ব্লেম দিচ্ছি না, কারণ দিন শেষে আপনারা যা দেখছেন আপনারা তাই বিশ্বাস করবেন, কারণ ভিতরে সত্যি কিন্তু আমরা সবাই জানি না। অনেক ইমোশনাল একটা মোমেন্ট আসলে, রাকিব অনেক ইমোশনাল হয়ে গেছে আসলে। আমি কিন্তু এত ঝামেলার পরও কিন্তু আমি লাস্ট টাইম ট্রাই করছি, বাট সে কিন্তু এখনো অনেক থাকে না, পিঞ্চ করে আমাকে খুব বাজেভাবে। জিনিসগুলো দেখে চুপ করে থাকি, কি করব, সলভের একটা পর্যায়ে নাই না। সব আমি সলভ করছিলামও, বাট সলভ করার পরও কিন্তু জিনিসগুলো সে কন্টিনিউ করতেছে এবং করে তার সাইড থেকে। আচ্ছা ঠিক আছে। সো আমরা খুব কঠিন একটা মোমেন্ট দিয়ে, মানে অনেক কিছু আসলে যেটা হয় রাকিব, যে ওর জিনিসটা তুমি যেটা বললে, তোমার লাইফটা প্রাইভেট হওয়ার কারণে বেশি অডিয়েন্সের কাছে রিচ হতে পারে না, অনেকেই জানে না। সো আজকে তুমি অনেক কিছু বলতে পারলে, আরো অনেক কিছু ছিল যেগুলো আমি বলতে চাইলেও বলতে পারবো না। আর আমি চাইও না যে আসলে আমার জন্য আরেকটা মানুষের এত কিছু হোক, মানে একটা মানুষ, আমি যখন একটা কিছু বলবো তার প্রতিক্রিয়া কিন্তু আরেকজনের কাছে হয়। সো লাস্ট টাইম একটা ইন্টারভিউতে বলছে যে আমি রাকিবের জন্য সবাইকে ছাড়লাম, কিন্তু রাকিব দিন শেষে আমাকে ছাড়লো। কিন্তু এটা কতটা সত্যি, দিন শেষে কিন্তু সে আমাকে ছাড়ছে, আমি কিন্তু তাকে ছাড়ি নাই। এটা আসলে অনেকেই জানতাম না আমরা, যেটা হচ্ছে মেহেদির স্টেটমেন্টই আমরা জানতাম, তোমার স্টেটমেন্টটা আমি এখনো বলবো, সে যদি কালকে এসে বলে যে রাকিব একসাথে ব্লগ করব, আসো, অবশ্যই করবো, কেন করব না? কারণ আমি তো চাই, আমি তো এখনো যতটুকু কিছু হোক, আমি কিন্তু সব ভুলে গেছি। আমি ওকে আগে যতটুকু ভালোবাসতাম এখনো বাসি, ইন ফিউচার বাসবো। এটা আসলে এটা বলার জন্য অনেক বড় মন লাগে রাকিব, ইউ হ্যাভ দ্যাট। অনেক ভালো লাগলো। প্লাস আমরা এখন একটা কঠিন মোমেন্টসে চলে আসলাম, চল একটা গেম খেলা যাক, তাই না? মোমেন্টটা একটু ঠিক করে আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যাই, চলো লেটস গো। সো ফার্স্ট কোশ্চেন, র্যাপিড ফায়ারের তো তুমি নিয়মটা জানোই, একদম শর্ট টাইপের মধ্যে যেটা মনে আসে সেটাই বলে দিতে হবে। অনেকগুলো ব্লগ বানাইছি র্যাপিড ফায়ার, সমস্যা নেই। ইয়েস, আমি কার সাথে কথা বলছি, এক্সপার্ট। সো চলো, ফেভারিট ইউটিউবার? রাকিব হাসান। অবসেসড? নো, মাই ফেভারিট ইউটিউবার মুম্বাইকার নিখিল। ওকে, আচ্ছা, রাকিব হোসেনের খারাপ দিক কি? আমার খারাপ দিক অ্যাংরি, অনেক বেশি। অ্যাক্টিং অর ব্লগিং? ব্লগিং। জয়া আহসান অর পূর্ণিমা? পূর্ণিমা। আন্ডাররেটেড মিউজিক ব্যান্ড? বলতে পারছো না? আমি মিউজিক দেখি না, আমি জানি না আসলে। অলরাইট, তোমার 3টি শখ? বাইক, কার, ব্লগ। একদম রিলেটেড। আচ্ছা, ওয়েব সিরিজ অর মুভিজ? মুভি। বেস্ট ফ্রেন্ড? শিরো। মেমোরেবল রিউমার্স? তোমার বিয়ে কবে? এটা নাকি মেমোরেবল রিউমার্স? সবাই এটাই কন্টিনিউ করতেছে। অনেক ভালো হলো। আমরা এখন চলে যাব নেক্সট গেমে, হুইচ ইজ হেডফোন চ্যালেঞ্জ। সো চলো দেরি না করে শুরু করি আমরা। কি গান চলতেছে? পিকাচু। শুরু, হ্যাঁ, 1 নাম্বার। অন্তরা। অন্তরা। প্রিয় মানুষ এটা ঠিকই পেরে গেল। হাড্ডি। আই। হাড্ডি। আই। হাড্ডি। আইরিশ। হাড্ডি। আন্টি।